আমার মা আমাকে ছোট থেকে বড় করার পরে যখন নিজেকেই বিয়ে করতে বলে তখন এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার মা আমাকে নিজে নিজে আপন ভাবা শুরু করে, অন্য মেয়েদের দিকে তাকাতে দিত না আমার। আমাকে বলতো আমিই তোর সব। কিন্তু এই সবের মানে যে অন্য কিছু আমি আস্তে আস্তে বোঝা শুরু করি। মা যখন বাবাকে ছেড়ে আলাদা হয়ে গেল, আমার বয়স তখন 4.5 বছর। মা কয়েকদিন খুব বিমর্ষ ছিল। অবশ্য ওই বয়সে বিমর্ষতা কি জিনিস আমি জানতাম না। কার্টুন, হইচই, আর রাতে বাবার গলা জড়িয়ে ধরে গল্প শোনাই ছিল আমার জীবন। দৈনন্দিন জীবন একটু আলাদা হয়েছিল কারণ কয়েকদিন যাবৎ মা আমাকে তিনবেলা খাবার খাওয়ার জন্যে জোর করছিল না, রাতে দুধ না খেলেও বকা দিচ্ছিল না। আমার এতে সুবিধাই হচ্ছিল। কিন্তু বাবা রাতে গল্প বলছিল না, এসেই শুয়ে পড়তো, এইটাই আমাকে একটু কষ্ট দিত। এক সন্ধ্যায় মা আমাকে জিজ্ঞেস করল, তুই কাকে বেশি ভালোবাসিস? আমাকে না তোর বাবাকে? শিশু বয়সে এই অদ্ভুত প্রশ্নের উত্তর আমার জানা ছিল না। কারণ ভালোবাসা বোঝার মতো বয়স আমার হয়নি। কিন্তু মা না খাওয়াই দিলে আমি খাই না, রাতে বাবার গন্ধ না পেলে আমার ঘুম হয় না, এইসব ব্যাপার আমি বুঝি। সেই রাতে মা বাবাকে বলল, তোমার সাথে আমাদের আর থাকা সম্ভব না। কাল সকাল হলে আমি আমার ছেলেকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কই যাবে তুমি? জায়গা আছে তোমার যাবার কোথাও? আর নিজে যাবে, রিফাতকে কেন নিয়ে যাবে? মামলান হেসে বলল, শফিক, তুমি বোধহয় ভুলে গেছো আমার নিজের একটা অনার্স ডিগ্রি আছে, আর এই শহরে আমি বড় হয়েছি, আমার জায়গা নিয়ে তোমাকে ভাবতে হবে না। দেখো রূপা, তুমি কি বেশি বাড়াবাড়ি করছো না? মানুষের জীবনে সমস্যা হয়, সমাধানও হয়। তাই বলে এত দিনের সংসার এভাবে ছাড়া যায় না। তুমি যদি এতদিনের সংসারে এমন কিছু করতে পারো, তবে আমিও পারব। যাই হোক, কথা বাড়িও না, আমি ঘুমাতে যাচ্ছি, টেবিলে খাবার গরম করা আছে, খেয়ে নিও। সেই রাতে আমি শুয়ে শুয়ে বাবা মায়ের মাঝে কি হচ্ছে, কিছুই বুঝিনি, শুধু মা যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এটা শুনেছি। শিশুরা নাকি অনেক জটিল জিনিস মাঝে মাঝে বুঝে ফেলে, সেই রাতে 4.5 বছরের আমিও কিভাবে জানি বুঝে ফেললাম আমাদের তিনজনের ছোট্ট এই ঘরটা আর আগের মতো নেই, কোথাও গোলমাল, বর্ষর একটা গোলমাল হয়েছে। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। পরদিন সকালে মা আমাকে নিয়ে বের হয়ে এলো বাসা থেকে। একদিন এই বাসায় মা এসেছিল বউ হয়ে, একটা মাত্র শাড়ি পরে। আজ এ বাসা থেকে মা বের হয়ে গেল গায়ের একমাত্র শাড়িটা জড়িয়েই। আসার সময় আমি বাবার কাছে গেলাম, বাবা বারান্দায় বসে সিগারেট টানছিল, চোখ লাল, গালে খোঁচা খোঁচা দাড়ি। চেহারায় কেমন দিশেহারা ভাব, আমার কান্না পেল, ভয়ানক কান্না। বাবা আমাকে জড়িয়ে ধরে বলল, ভালো থাকিস রে বাবা। মাকে দেখে রাখিস। বাবা ছিল মফস্বলের ছেলে, কলেজ শেষ করে ঢাকা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে ভর্তি হয়। মাও ঢাকা ভার্সিটিতেই পড়তো, বাংলায়। বাবা ছিল এমন একজন যাকে দেখলে মেয়েরা প্রেমে পড়বে টাইপ। গল্প উপন্যাস বা বেশিরভাগ জায়গায় ছেলেরা প্রেমে পড়ে মেয়েদের, এখানে হলো উল্টো। এক আবৃত্তি প্রতিযোগিতায় বাবাকে প্রথম দেখে মা। বাংলার ছাত্রী হিসেবে স্বভাবতই সে অংশ নিয়েছিল, কিন্তু আমার অর্থনীতির ছাত্র বাবা ভরাট গলায়, রেল গাড়ির কামরায় হঠাৎ দেখা, কবিতাটি আবৃত্তি করে গোটা হলরুমকে মুগ্ধ করে। সেই অসংখ্য মুগ্ধ শ্রোতার ভিড়ে আমার মা আমার বাবার প্রেমে পড়ে যায়। মায়ের মুখে শুনেছি, মা ছিল বড়লোক ঘরের মেয়ে। আমার নানা ভাই ছিলেন ব্যবসায়ী মানুষ। দুই ভাই বোনের মধ্যে মা ছিলেন ছোট। আমার সুন্দরী মা স্কুল কলেজ জীবনে অসংখ্য ছেলেদের প্রেমের প্রস্তাব পেয়ে ঘুরেও তাকাননি, প্রেম সে করবে না এই টাইপ একটা পণ ছিল। সেই তিনি হঠাৎ দেখায় নিজ ভার্সিটির 1 বছরের সিনিয়রের প্রেমে পড়লেন, এবং হুড়মুড় করেই পড়লেন, এটা নিজেও বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু সব দ্বিধা চলে গেল যখন প্রথা ভেঙে মেয়ে হয়ে মাকে দেখা যেতে লাগলো ইকোনমিক্স বিল্ডিং এর সামনে। একদিন ভয়ে ভয়ে মা একটা চিঠি লিখল, এরপর বাবাকে সামনে পেয়ে ডাক দিল, ভাইয়া শুনুন, বলে চিঠি হাতে দিয়েই রিকশায় উঠে চলে এলো। এরপর 2 দিন মা ভার্সিটিতে যায়নি, তৃতীয় দিন যখন ক্লাসে ঢুকতে যাবে, দেখে বাবা তার ডিপার্টমেন্ট এর সামনে দাঁড়ায় আছে। বাবা ডাক দিল, এই মেয়ে, কি যেন নাম, রূপা, এদিকে আসো। মা বলল, আমার ক্লাস আছে। বাবা ধমক দিল, এদিকে ডাকছি না? মা এলে বাবা বলল, রিকশায় ওঠো। কেন, এত প্রশ্ন কিসের? উঠতে বলেছি ওঠো। রিকশা নিয়ে তারা নীলক্ষেত মোড়ে গেল। বাবা জিজ্ঞেস করল, কি খাবা? কাচ্চি না তেহারি?
মা বলল আমি বাইরের খাবার এত খাই না। বাবা বলল আজব যন্ত্রণা হলো, এখন থেকে অভ্যেস করো। আমি বাইরের খাবারই খেয়ে বেড়াই। আর পড়ালেখা করো না, নাকি? বাংলার ছাত্রী হয়েও এক প্রেমপত্রে 9টা বানান ভুল করেছ। গাধি। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। এরপরের সময়গুলো তাদের খুব অসাধারণ ছিল। বাবা ক্লাস শেষ করে মায়ের জন্যে দাঁড়াতো, মাকে নিয়ে রিকশায় ঢাকার সব রাস্তায় টোটো করত, রাস্তার পাশের সব খাবার খেত, আর মা বাবাকে ঝাড়ি দিত। অভ্যেস বদলাও, বিয়ের পর তোমাকে আমি করলা খাওয়াবো শুধু, এইসব হাবিজাবি বন্ধ। দিন দিন তো ভুঁড়ি বানাচ্ছ, এভাবে চলতে থাকলে কয়েকদিন পর মানুষ আমাকে তোমার ভাতিজি বলবে। বাবা শুনত, আর হো হো করে হাসত। মা মুগ্ধ হয়ে বাবাকে দেখত। মা বাবাকে ভালোবেসেছিল, বাবার প্রতি মুগ্ধ হয়েছিল, এতটা, যতটা হলে একটা জীবন অনায়াসে কাটায় দেয়া যায়। আর বাবা, মায়ের হাত ধরেছিল, এতটা শক্ত করে যেন সব ভেঙে গেলেও এই হাত না হারায়। অদ্ভুত সুন্দর দিন পার করতে করতে বাবা অনার্স পাশ করল, মা তখন ফাইনাল ইয়ারে। আমার নানা মায়ের বিয়ে দেবার তোড়জোড় শুরু করল, আমার বাবা তখনও বেকার। মা একসময় না পেরে তার বাবাকে ভালোবাসার কথা বলে দিল। সৃষ্টির শুরু থেকেই ছেলে বা মেয়ে যদি অসাধারণ কারো সাথেও সম্পর্ক করে তবু বাবা মা মেনে নেবে না, প্রয়োজনে নিজে পাত্র বা পাত্রী ধরে আনবে, তা সে হাজার গুণে খারাপ হোক না কেন। সেখানে বাবা ছিলেন সদ্য পাশ করা একজন বেকার, যার নিজের বাপেরও টাকা পয়সা নেই। চিরায়িত নিয়ম অনুযায়ী আমার নানাও বেঁকে বসলেন। আমার নানাদের পরিবারের মানুষের জিদ বোধ হয় খুব বেশি, নানা কোনভাবেই বাবাকে মানবেন না, মাও কোনোভাবেই বাবাকে ছাড়া কাউকে মানবেন না। এই না মানামানির ভেতরে আমার মা একদিন আমার বাবার হাত ধরে বাসা থেকে চলে এলেন। একটা শাড়ি পরে। আমার মা আমার বাবাকে ভালোবাসতেন, এতটা যে অর্থবিত্ত, সুখ সব ছেড়ে আমার বাবার হাত ধরেছিলেন। বাবার তখন আসলেই দুঃসময় যাচ্ছে, চাকরির জন্যে হন্যে হয়ে ঘুরছেন, ঢাকা শহরে টিকে আছেন 2-3টা টিউশনির উপর ভর করে। বাসা থেকে টাকা চাইতেও লজ্জা পান। এত বাধা বিপত্তির মাঝেও বাবা হাত ধরলেন, আমার মায়ের আজন্ম লালিত সাধের হাত। বাসর রাত হলো বাবার এক বন্ধুর বোনের বাসায়, চিলেকোঠার ছোট্ট একটা রুমে, ফ্যান নেই, কোনো রকম থাকা যায়। আমার মা চুপচাপ বসে আছেন, আমার শক্ত সামর্থ্য বাবা জীবনে এই প্রথম কাঁদলেন, আমার মায়ের সামনে। তাদের বাসর রাতে। তিনি কাঁদলেন মাকে একটা শাড়ি দিতে পারেননি তাই, তিনি কাঁদলেন মাকে নিয়ে বাসর রাত এমন চিলে কোঠায় কাটাচ্ছেন তাই, তিনি কাঁদলেন এমন আরও অপূর্ণতার কারণে। আমার মা শক্ত করে বাবার হাত ধরে বললেন, রফিক সারা জীবন এইসব অপূর্ণতা নিয়ে আমি থাকতে পারবো, শুধু তুমি এমন থেকো। তোমার ভালোবাসার অপূর্ণতা নিয়ে আমি একদিনও থাকতে পারবো না। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। বিয়ের পর মা এক অন্য জগতে এসে পড়লেন, কিন্তু সামলে নিলেন খুব চমৎকার ভাবে। বাবা ছোট একটা চাকরি জোগাড় করে ফেললেন। সারাদিন অফিসে খাটাখাটনি করে এসে দিন শেষে মায়ের সাথে খেতে বসতেন। সারাদিনের সব জমানো কথা মাকে বলতো বাবা। মা সেই মুগ্ধতা নিয়েই বাবার কথা শুনত। সংসারে অভাব ছিল অনেক কিছুর, ভালোবাসার অভাব ছিল না। মা ভাবতো এমন একটা জীবন সে চেয়েছে চিরদিন, আর বাবা, মায়ের মতো কাউকে পেয়ে অবশ্যই ভাগ্যবান ছিল। সময় আগাতে থাকলো, অবস্থার পরিবর্তন হতে থাকলো। গল্প উপন্যাসের মতো একদিনে কোটিপতি হয়ে যাওয়া নয়, তবে বাবা খুব ভালো একটা চাকরি পেল, সম্মান আর টাকা দুটোই ছিল। এর মাঝে এত বছরের ভালোবাসার চিহ্ন হিসেবে আমি এলাম পৃথিবীতে। আমি বলেছিলাম ভালোবাসার অভাব আমাদের পরিবারে ছিল না, বাবা কোনোদিন আমার আর মায়ের প্রতি একটুও অবহেলা করতেন না। কিন্তু কথায় আছে, কোন কিছুর অভাব না থাকাটাই একটা বড় অভাব। কোন এক ফাঁকফোকর দিয়ে আমাদের সংসারে বোধহয় সেই অভাবটুকুই হানা দিল। সব কিছু খুব ভালো ছিল, কিন্তু কেন যেন আগের থেকে কিছু একটা বদলেছিল। বাবা ব্যস্ত হয়েছিল অনেক, রাতে হয়তো আসতে কোনোদিন এতই দেরি হতো যে মা ঘুমিয়ে যেত। আমার মা সব ছেড়ে বাবার হাত ধরেছিল, সে বাবার কাছে কিছু চায়নি, শুধু চেয়েছিল বাবা তাকে সারাজীবন সেই প্রথম দিনের মতো মুগ্ধ করে যাক। আমার বাবা প্রতিজ্ঞা করেছিল মাকে সব দিবে, পূর্ণ করবে। সেই প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে সে সেটা থেকেই দূরে চলে গেল, যার জন্যে আমার মা সব থেকে তৃষ্ণার্ত ছিল। মায়ের তবুও অভিযোগ ছিল না, কারণ আমার বাবা মা ভালোবাসতো, দুজন দুজনকে এতটা ভালোবাসতো যার জন্যে অনেকখানি ছাড় দেয়া যায়। মানুষের মন হলো জগতের বিচিত্রতম জিনিস। তাই লেখক বলেছিলেন,
মানুষ বেঁচে থাকে বদলায়, ক্ষণে ক্ষণে বদলায়। আমার বাবাও হয়তো বদলে গেছিল একটু আধটু, কিংবা কে জানে, হয়তো অনেকখানি। আমার মায়ের চোখের দিকে তাকিয়ে কতদিন ভালোবাসার কথা বলেনি, কতদিন নিজে থেকে বলেনি তোমাকে ওই জামাটায় ভালো লাগে। আমাদের প্রতি, মায়ের প্রতি তার দায়িত্ব অবহেলা ছিল না, কিন্তু সেইখানে কেমন একটা অবহেলা আসতে লাগলো যেখানটায় সব থেকে বেশি যত্ন নেয়া দরকার। বাবাকে নিয়ে কিছু উড়ো কথা মা শুনতে পেল, মা বিশ্বাস করতে পারত না। এক দুপুর বেলা মা নিশ্চিত হলো, তার ভালোবাসার মানুষটার কাছে সে পুরনো হয়ে গেছে, তাই এত বছর পরে সেই মানুষটা আজ ভালোবাসা খুঁজতে অন্য একজনের দরজায় গেছে। আয়নার সামনে বসে সারা দুপুর আমার মা কেঁদেছিল, আমি কিছু বুঝতাম না। আমি মনের সুখে কার্টুন দেখছিলাম। পরের দিন সকালে এক কাপড় পরে মা বের হয়ে এলো আমায় নিয়ে, সেই ঘর থেকে যে ঘরে ভালোবাসার অধিকার নিয়ে সব ছেড়ে মা এসেছিল। যে ঘরের প্রতিটা কোণে তার মমতার ছাপ মিশে রয়েছে। চিরকাল ভয়ানক জেদি মা আমার নানার বাসা থেকে বের হয়ে এসেছিল একদিন, আর ফেরেনি। অনেক বছর পর আবারও বাসা থেকে বের হয়ে এলো। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। বিবাহিত মেয়েরা, বিশেষ করে সুন্দরী বিবাহিত মহিলারা স্বামীর থেকে চলে এলে, বা ডিভোর্স হলে এই সমাজে এক শ্রেণীর অতি তৈলাক্ত পুরুষ দেখা যায়, যাদের দরদ উথলে উথলে পড়ে। আমি আর মা ছোট একটা ভাড়া বাসায় উঠলাম। সেই বাসায় অতি দরদি এমন মানুষের দেখা পাওয়া যেতে লাগলো। আর এক শ্রেণীর খালা টাইপ মহিলারা আসতো, যারা ইনিয়ে বিনিয়ে কেঁদে শেষে সার কথা এটাই বলতো যে মায়ের তো জীবন এখনো পড়েই আছে, তাদের হাতে ছেলে আছে, বিবাহিতা মেয়ে বিয়ে করতে রাজি ইত্যাদি ইত্যাদি। আমার মা চুপচাপ শুনত, কারণ সে জানে এই বঙ্গদেশে মেয়েদের এমন অবস্থাতেই পড়তে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স করা আমার মা চাকরি খোঁজেননি কখনো, তার সবটা জুড়ে ছিল তার সংসার। এখন সেই সংসারকেই আগায় নিতে একটা চাকরি জোগাড় করলেন, বেসরকারি কলেজের শিক্ষক। আমাদের দিন ভালোই যাচ্ছিল, মা আগের মতো আমাকে অতি জোর করেন না কিছুতে। অনেক বেশি চুপচাপ হয়ে গেছেন। আমি মিস করি সেই রাগী এবং মমতাময়ী মাকে, আমি রাতে ঘুমুবার সময় মিস করি সেই বাবাটার গায়ের গন্ধকে। এভাবে মাসখানিক যাবার পর এক বিকেলে অবাক করা এক জিনিস দেখলাম, আমাদের বাসার সামনে আমার বাবা দাঁড়িয়ে আছেন। কিন্তু আমার রাজপুত্রের মতো বাবাকে চেনা যায় না। গাল ভেঙে গেছে, ক্লান্ত শ্রান্ত দেখাচ্ছে, যেন কতকাল ঘুমায় না। আমি দৌড়ে গিয়ে বাবার কোলে উঠলাম। বাবা দুই হাতে খেলনা আর অনেক খাবার এনেছিল, সেগুলো ফেলে দিয়ে হাউমাউ করে আমাকে জড়ায় ধরে কাঁদতে লাগলো। চেয়ারে চুপচাপ বাবা বসে আছে, আমাদের নতুন বাসায়। মা আমাকে অন্য ঘরে যেতে বলল। আমি পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। বাবা মাকে বলতে লাগলো, রূপা আমি সরি। তোমরা যাবার পর দিন থেকেই একই বুঝেছি আমি ভুল ছিলাম, সবটা আমার ক্ষণিকের মোহ ছিল। আমি সারা জীবন তোমাকে চাইতাম, আমি যে কতটা চাইতাম, কতটা চাই তোমার থেকে বেশি কে জানে? রূপা প্লিজ ফিরে চলো, প্লিজ। আমি ঘুমাতে পারি না। আমি এই এতগুলো একটু একটু করে পাগল হয়ে যাচ্ছি। মা শান্ত হয়ে সব শুনল, তারপর বলল, শফিক আমি বিয়ের রাতে তোমাকে বলেছিলাম তোমার ভালোবাসা ছাড়া আমি একদিনও বাঁচব না, অন্য আর কিছু আমার চাই না। আমার সব ছিল, আমি সব ছেড়ে এসেছিলাম। শফিক আমি তো সেদিনই মরে গেছি, যেদিন তুমি অন্য কারো দেহের গন্ধে মাতাল হয়েছ, আমি তো সেদিনই মরে গেছি যেদিন তুমি অন্য কারো কাছে ভালোবাসা খুঁজেছ। শফিক, আমি যাব না। আমি কখনোই যাব না। এবং আমি চাই তুমি ভালো থাকো, কিন্তু আমাকে জড়িও না আর। বাবা আস্তে আস্তে বের হয়ে গেল, যাবার আগে বলল রূপা আমি অপেক্ষায় থাকব। আর যদি তুমি ডিভোর্স চাও, কাগজ পাঠিও, আমি মুক্ত করে দেব। ভালো থেকো, আর আমাকে মাফ করে দিও। বাবা চলে যেতে লাগলো, আমার কান্না পেতে লাগলো। ভয়ানক কান্না। মাকে কাঁদতে দেখে আমি বাবাকে অপরাধী বানিয়েছিলাম। আর আজ মাকেও এক সেকেন্ডে অপরাধী বানালাম। আমি ছোট ছিলাম, দোষ ভুল আমি জানতাম না। আমি শুধু আমার বাবা মাকে চেয়েছিলাম। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। বাবা প্রতি মাসে আমার আর মায়ের খরচের জন্যে ভালো পরিমাণ টাকা মায়ের অ্যাকাউন্টে দিত। মা একটা পয়সাও ব্যবহার করতেন না, কিন্তু বলতেন তোর বাবা তোর জন্যে দেয় তা তোর জন্যে থাক, যাতে আমাকে দোষ না দিস কোনোদিন। আমাকে বড় করা থেকে শুরু করে পড়ালেখা শেষ করানো পর্যন্ত একটা টাকাও বাবার হতে নেননি। আর আমার বাবা ওদিকে টাকা পয়সা সব স্ত্রী পুত্রের নামে দিয়ে অপেক্ষায় আছেন, অসীম অপেক্ষা। আজ কতগুলো বছর, আজ প্রায় 20 বছর হয়ে গেল।
মা বাবা আলাদা থাকেন। বাবা মা চলে আসার পরেই বুঝতে পারেন তার ভুল। সেই থেকে তিনি আজও অপেক্ষায় আছেন কোন একদিন মা হুট করে চলে আসবে। বাবা খুব শক্ত করে জড়ায় ধরে কাঁদবেন। আমার মা জেদি, ভয়ানক জেদি। এই 20 বছরের একটা দিনও ভালো নেই তিনি। কারণ তার ভালো থাকা সব ছিল আমার বাবাকে ঘিরে। অথচ নিজের জেদ তাকে কখনো ফিরতে দিল না সেখানে। আমার মা যখন আমাকে নিয়ে বাবার ঘর থেকে চলে এলো তখন আমার বয়স ছিল 4.5। এখন আমার বয়স 25, আমি তখন বুঝতাম না। আমি এখনো বুঝি না কার দোষ বা ভুল ছিল। সংসার চলবে, মানুষ ভালোবাসবে, কেউ একজন ভুল করবে, আরেকজন সেটা ক্ষমাও করে দেবে। আমরা ক্ষমা এ কারণেই করি না যে আমরা ভালোবাসি, আমরা ক্ষমা করি নিজে ভালো থাকতেও। কিন্তু এখানে তীব্র ভালোবাসায় দুজন এক হয়েছিল, ভালোবাসার কারণে কষ্টও পেয়েছিল বেশি। তাই আলাদা হয়েছিল। আর আজ এতগুলো বছর দুপাশের দুজন মানুষ সেই তীব্র ভালোবাসা লালন করে চলেছে একে অপরের জন্যে, কিন্তু তারা এক নেই, তারা ভালো নেই। তীব্র ভালোবাসা সবসময় কাছে আসার গল্প না, সব সময় সুখের গল্প না। কখনো কখনো তীব্র ভালোবাসার গল্প নিজেকে কষ্টে রাখার গল্প, মন্দ